আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের এক্সপ্রেস নিউজে আজ দেখুন পশ্চিম বাংলার গুরুত্বপূর্ণ খবরগুলি। বিকশিত ভারত কৃষি সংকল্প যাত্রা, ড্রোনের ডানায় চেপে কৃষির ভবিষ্যৎ। মানিকচকের এনায়েতপুরের আকাশে উড়ল ড্রোন, নিচে চোখে মুখে বিস্ময় নিয়ে দাঁড়িয়ে শতাধিক কৃষক। দীর্ঘদিন ধরে মাঠে নিজে হাতে কীটনাশক ছিটানো চাষিরা এবার দেখলেন প্রযুক্তি নতুন পথ কেমন করে বদলে দিচ্ছে কৃষির পরিচিত দৃশ্য। বিকশিত ভারত কৃষি সংকল্প যাত্রার অংশ হিসাবে মালদার মানিকচকের এনায়েতপুর এলাকায় আয়োজিত এই ড্রোন প্রদর্শনী যেমন ভবিষ্যতের কৃষিকে এক মুহূর্তে এনে হাজির করল বর্তমানের মাঠে। আপনারা পাবেন অনেকটা কমে যাবে। তার জন্য আপনারা এই ড্রোনটা এখন দেখলেন, যেটা একটা প্রদর্শনের মাধ্যমে দেখানো হলো। এর আগে আমরা অনেক মাঠে করেছি স্প্রে। এই ড্রোনটা মহিলারা যেখানে বিচার পায়নি সেখানেই সরব হয়েছে জাতীয় মহিলা কমিশন। মহিলাদের নানান অমীমাংসিত সমস্যার সমাধানে জাতীয় মহিলা কমিশনের সালিশ সভা। পুলিশের সাথে সরাসরি কথা বলে কেন অমীমাংসিত এত অভিযোগ প্রশ্ন তুলে পুলিশ আধিকারিকদের কড়া বার্তা জাতীয় মহিলা কমিশনের। হুগলি ও হাওড়া জেলার অমীমাংসিত 68টি অভিযোগ নিয়েও তারা নির্যাতিতা ও ওই থানার আইওএর সাথে সরাসরি কথা বলেন। শাসক দলের এক নেতার ছেলে এক মহিলাকে নির্যাতনের ঘটনায় অধরা অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন জাতীয় মহিলা কমিশন। এটা 2024 এর কেস, এখনো অবধি কেন হয়নি? ম্যাডাম যেটা হয়েছে, মানিকচক থানাতে ইনি গেছিলেন, একটা ভার্বাল কমপ্লেন মানে উনি করেছিলেন, সেটা পুরো থানা একটা ইনকোয়ারি করেছিল। সেটা করার পর একটা ইনকোয়ারি পুরো সামারি দিয়ে একটা জিডি করা হয়েছিল, এবং জিডি করার পরে তারপরে ওনাকে বারবার লিখিত মানে আর কি কেস করার জন্য লিখিত কমপ্লেন দিতে বলা হয়েছিল, বাট উনি লিখিত কমপ্লেন দেন না, যার জন্য কেসটা করা হয়েছে। দেখুন, আমাদের কমিশনের কাছে যখন 8 জুলাই 2024 কেসটা আসে, আমরা সঙ্গে সঙ্গে এটাকে এপিআর এর জন্য পাঠাই, and that takes only 4 to 5 days। তারপরে আপনাদের কাছে যখন কমিশন থেকে এপিআর এসে what we will send an APR. This is simple negligence। দেখুন, 2024 এর মে থেকে এটা অলমোস্ট 1 বছর একটা এপিআর এসছে আমাদের একটা রেজিস্টার। এটা দেখুন, কমিশন থেকে আপনাদের কাছে 8 জুলাই 2024 আপনাদের কাছে এপিআর চেয়ে পাঠিয়েছে। এনিওয়ে, আপনি আগে গিয়ে কি করবেন, ওনাকে দিয়ে ফ্রেশ করে ইমিডিয়েটলি ওনাকে এফআইআর রেজিস্টার করুন আন্ডার সেকশন 498A, under section domestic violence, and
and for maintenance of 2 kids and herself, because she is not staying there anymore, and send us report in 15 days. স্টিল দিতে হবে বলে তো দিচ্ছে ঠিক আছে ন্যাশনাল কমিশনের কাছে সারা ভারতবর্ষে প্রায় 40 লাখের কেস পেয়েছে মহিলাদের অভিযোগ। এখানে পশ্চিমবঙ্গ ওয়ান অফ দ্য স্টেট যেটা দীর্ঘদিন ধরে সলভ হয়নি, রিজলভ হয়নি। আর সেই কারণে আমরা এখন ঠিক করেছি প্রত্যেকটা স্টেটে গিয়ে জেলা ভিত্তিক আমরা যেরকম দুয়ারে সরকার সেরকম আমরা চলে আসছি যাতে ব্যক্তিরা সহজে আমাদের কাছে পৌঁছাতে পারে। যারা রিজাল্ট পাচ্ছে না, যাদের নারী সমিতি পড়া আছে সলভ হচ্ছে না, বা হয়তো পুলিশ যে রিপোর্ট করেছে বা যা হয়েছে সেখানে তারা নিয়ম মাফিক হয়নি, এডিটিং হয়েছে, সেইগুলো দেখে আলোচনাটাই আমাদের কাজ। আমরা সে কাজটা করছি, প্রচুর কাজের চাপ প্রচুর। একটা জিনিস বলুন, অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে যে ধরনের মহিলাদের যে ধরনের অভিযোগ রয়েছে তার সাথে কি তফাৎ দেখতে পাচ্ছেন অন্যান্য রাজ্যের তুলনায়? এই রাজ্যের অভিযোগের ধরনের কমিশনের কাছে সংখ্যায় যদি বলে, সংখ্যায় বেশি কেস আসছে ডোমেস্টিক ভায়োলেন্স। মেয়েরা আজকাল তো বেশি আর কম বয়সের মেয়েরা তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছে, বাচ্চা হয়ে যাচ্ছে, তারপরে স্বামী ছেড়ে পালিয়ে যাচ্ছে, হয় পরিচয় ঠিকঠাক পাচ্ছে না, তখন এরা অসহায়। বাচ্চা মেয়েগুলো সব শ্বশুরবাড়িতে করে পৌঁছে থাকে, তাদের না আছে মেনটেন্যান্স, কতগুলো দেখাশোনা, না তারা রোজগার করতে পারে, না তারা শিক্ষিত, না তারা মানে আর্থিকভাবে সচ্ছল। এই জায়গা থেকে দাঁড়িয়ে মেয়েগুলো বড্ড অসহায় হয়ে থাকে। তখন ওরা যদি কমপ্লেন আমাদের কাছে করে, আমরা তখন চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানো, তাদের থাকার জায়গা, তাদের সোশ্যাল সিকিউরিটি দেওয়া, আর্থিকভাবে সচ্ছল করা, তাদের মামলা মোকদ্দমাগুলোতে আমাদের যে জালসা অ্যাডভোকেট বা সালসা অ্যাডভোকেট আছে তাদের বিনা পয়সায় লাগানো, তাদের চিকিৎসা যদি কোনো গাফিলতি থেকে থাকে বা বাচ্চাদের পুষ্টি, আমরা দেখুন এডিএমকে রেখেছি, তাদের বাচ্চাদের সোশ্যাল যে ইস্যুগুলো সেগুলো সলভ করে। এইভাবে সব দিক দিয়ে উকিলদের শুনে পুলিশের প্রেজেন্সে কেস যায় নিয়ে নিয়ে আমরা কেসগুলোকে সলভ করে তাদের তাড়াতাড়ি রিলিফ দেওয়ার চেষ্টা করি। ম্যাডাম, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ভূমিকা কি বুঝলেন? একাধিক তো অভিযোগ আপনি একেবারে চোখে চোখ রেখে দেখলেন এবং পুলিশের সাথেও কথা বললেন। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ম্যাডাম কি বলবেন? দেখুন, হিয়ারিংটা আমাদের ম্যান্ডেট, কমিশনের যে কাজ, এটা একটা রুটিন কাজ। এটা আমরা অফিসে বসে করি, দূরের রাজ্য হলে ভার্চুয়ালি করি, নিয়মিতভাবে আমরা কেস করি এবং কেসের হিয়ারিং করি। এখানে আমরা এখন এই সিস্টেমগুলো নিয়েছি, ধরুন এই জেলার 7খানা কেস আমাদের একদিনে আমরা সলভ করতে পারলাম। এর জন্য হয়তো আমাদের একটু কষ্ট করতে হয়েছে, কিন্তু মেয়েগুলো তো মোটামুটি ভিজিট পেয়ে গেল, আর যারা পেলো না, লম্বা কেস আছে, তাদের এগুলো কী করতে হবে সেই লাইনটাও আমরা পুলিশকে দিয়ে দিলাম যে আপনারা এইভাবে করবেন, এইভাবে আপনারা ফার্দার কমপ্লেন। মহিলাদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, একটা অংশের মানুষ যেমন মহিলারা নিরাপত্তা পাচ্ছে না, তখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কেউ কেউ এই আইনটাকে মানে ব্যবহার করছে বাজেভাবে মহিলাদের ইয়েটাকে। কি বলবেন সেক্ষেত্রে, কি বলবেন? প্রত্যেকটা জায়গায়
এক্সট্রা অর্ডিনারি বা বিপদ ঘটনা থাকবে, প্রত্যেক সুযোগ সুবিধা দেখবেন কেউ একটু বেশি সুবিধা বা অতি সুবিধা নেওয়ার জন্য কিছু ভুল রাস্তায় যায়, এগুলো খুব কম, হাজারে একটা। তো সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে তৎক্ষণাৎ পত্রপাঠ তার রিপোর্টিং। আপনি ম্যাডাম আজকে যে কেসগুলো দেখলেন কি মনে হলো, কি বলবেন? মানে এগুলো ডোমেস্টিক ভায়োলেন্স ছাড়া এটা প্রচুর কেস থাকে, মেয়েদের ওপর অত্যাচার, মেয়েদের বয়স্ক মহিলাদের বঞ্চিত করা, তাদের ছাড়া চাকরির ক্ষেত্রে তাদের অফিসে সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে রেপ, মার্ডার, অ্যাটেম্পটেড অ্যাসিড অ্যাটাক আর মিসিং, ট্রাফিকিং, সব রকমের কেস থাকে। তো আমরা যেমন কেস তেমন সব। এবং অভিযোগ হচ্ছে পুলিশ প্রায় যে শুনতে চায় না ফিরিয়ে দেয়, এটা ভেরি কমন। এবং পুলিশেরও আমার মনে হয় দেয়ার হচ্ছে বাড়ে, কিন্তু ওদের এত নানা ধরনের কাজ করতে হয়, ওরা এইসব কেসগুলোতে গুরুত্ব পারে না বা কম দেয়। যতক্ষণ না বড় অফিসার বা আমাদের নজরে আসছে, সাধারণ মহিলারা কিন্তু সাটেল করে। কয়েকটা মেয়েকে দেখলাম, কখনো এই থানা কখনো ওই থানা, এখন এখানে এইসব করে বেড়াচ্ছে 2 বছর 1.5 বছর ধরে, কোনো বিচার পাচ্ছে না, কোনো চার্জশিট, কোনো এফআইআর। এই কেসগুলোকে টেক আপ করে আজকে আমরা তাকে সুরাহা দিলাম। এটা আমাদের একটা বলতে পারেন না স্যাটিসফ্যাকশন দেয়, কাজ করার আনন্দটা দেয় যে হ্যাঁ আমরা মহিলাদের পাশে দাঁড়াতে পেরেছি, তাদের জন্য কিছু করতে পেরেছি। ম্যাডাম, একজন পলিটিক্যাল লিডারের ছেলের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং পুলিশ অভিযোগ নেয়নি, আপনার কাছে আসলেন, আপনার দরবারে আসলেন, কি বলবেন? এগুলো তো হয়, সব সময়তেই হয়, এটা নট নেসেসারি। এটার জন্য কোনো একটা রাজ্যকে দোষ দেওয়া যায় না, সব রাজ্যেই কম বেশি হয়, হাতের 5টা আঙুল সমান হয় না, 2-1টা আঙুল টেরা বেঁকাও থাকে। সেই আঙুলগুলোকে সোজা করানোটা আমাদের সংবিধানের নিয়ম মেনে আমাদের কাজ, আমরা সেই কাজটা করি। আচ্ছা, এখন যে মহিলাদের উপর অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে, তাতে অন্যান্য রাজ্য ঘটছে, এই রাজ্য ঘটছে, কম আর বেশি, কিন্তু সেক্ষেত্রে কি এখন খুবই বেশি। হ্যাঁ, সেক্ষেত্রে সামাজিক অবক্ষয়টা কতটা পশ্চিমবঙ্গে বেশি অন্যান্য রাজ্যের তুলনায়, সেটা সম্পর্কে যদি একটু আলোচনা করেন। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। মানে আমি নিজে একজন মহিলা এবং পশ্চিমবঙ্গের মেয়ে হিসেবে আমি সত্যি এই যে সামাজিক অবক্ষয়, এই যে মেয়েদের যে সম্মান না দেওয়া, তাদের যে ন্যায্য সেটা না দেওয়া, বা তাদের সুরক্ষা না দেওয়া, বা তাদের কথা না শোনা, তাদের উপরে বসিং করা, এই যে একটা টেন্ডেন্সি হয়ে চলেছে, এটা কিন্তু একটা সমাজের পক্ষে একটা অত্যন্ত হানিকারক, এবং আগামী দিনে এটা আরও এফেক্ট করবে। আমাদের কাজ হলো মহিলাদের সম্মান, সুরক্ষা এবং স্বার্থ দেখাটা শুধু কমিশনের কাজ নয়, এটা আমাদের ভারতবর্ষের আমাদের আদর্শ। আমরা এই নীতিতে বিশ্বাস করি এবং ভারতবর্ষ মহিলাদের সম্মান দেওয়ার জন্য বিখ্যাত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে মহিলা নিগ্রহ, মহিলাদের অসম্মান এবং তাদের সঙ্গে যেইগুলো তারা আইনের সহায়তা পাচ্ছে না, পুলিশের সাহায্য পাচ্ছে না বা ডিলেড হচ্ছে, এই জায়গাগুলো দাঁড়িয়ে আমরা কাজ করছি এবং আশা করি আমরা আমাদের কাজের ফল পাবো। পুরুলিয়াতে দ্বীপ বর্তমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের পুরুলিয়া শাখার শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় এবং পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, বিধায়ক তপন চ্যাটার্জি ও ডিএম আয়েশা রানী, এসডিও শুভম আগরওয়াল।
বিগত কয়েকদিন আগে সিউড়ি 2 নম্বর ব্লকের কুষ্টিকুড়ি তেঘরিয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 8 জন মানুষ গুরুতর আহত হন। তাদের মধ্যে 2 জন প্রাথমিক চিকিৎসার পরে বাড়িতে, 2 জন বোলপুর শান্তিনিকেতন মেডিকেল সেন্টারে এবং 4 জন আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান কবিগুরু হসপিটালে চিকিৎসাধীন। আজ বর্ধমান কবিগুরু নার্সিংহোমে আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা সহ ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হলেন। চেনা যায় না, চেনা ছেলে চিনতে পারছি না, এরকম অবস্থা হয়ে গেছে। ওইটা কি আছে সেই ইয়ে বুঝলো? আমি দেখবো, আমি আছি, আমরা আছি, পাশে আছি, আমরা দেখবো, ঠিক আছে? চিন্তা করে আগে থেকে ভালো আছিস, পরিচিত ছেলে একটা চিনতে পারছি। আচ্ছা, তো বাড়ির লোক আছে, পরিচিত ছেলে চিনতে পারছি না চেহারাটা। আগে থেকে ভালো চিন্তা নেই, সবসময় আসছি। একটু সময় লাগবে। আমরা আমাদের পাশে আছি, আমাদের ওখানেও গিয়েছিলাম, ওখানেও এসেছি, আমাদের পাশে থাকবো, ঠিক আছে? সব দিক দিয়ে সহযোগিতা করবো, আপনাকে চিন্তা করবেন না। ওইটা হয়ে গেছে, সেটা কিছু করার নেই, ওটা কিছু করার নেই। সেগুলো আমরা খোঁজখবর রাখবো, যেগুলো খোঁজখবর রাখছে সেগুলো ভাবে দেখবে। যে বাচ্চা দুটো চিন্তা করো না, না না, ও বড় কোনো খোঁজখবর রাখবে। এই যে ওই যে ছেলেগুলো ওরা আসে নাই বলে এখনো এই ভূমিকাগুলো এরা এই তো আছে, আমার ফোন করে দিল। মিনিট বুথ বলে বাকি কাজ একজনকে চিনতে পারা যায়, আমাদের চারটে রাখতো। এবার এই 4 জনকে আমি যতটা পারলাম শরীরটা করলাম, করে তোমাদের যে কোনো শরীরটা বড় দুর্ভাগ্য বললাম দেখি, ঠিক আছে? তোমরা অর্থনৈতিক দিয়ে অতটা চিন্তা করবে না। এবার আমি জানি আমাকে ভাই সব কিছু বলেছে, আমাকে নুরু ভাই সব কিছু আল্লাহ বাঁচিয়ে সময় লাগে, বাঁচিয়ে দিয়েছে, সময় লাগে। আর আমরা পাশে থাকবো, তোমাদের কোনো অসুবিধা বলে আমরা দেখে দেবো। পুরীতে সুদর্শন চক্র, হুগলি জেলা শ্রীরামপুর
মহেশে 629 বছরে পদার্পণ করে আজ নীল চক্র স্থাপন করা হলো প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। আজ ছিল সেই দিন যেদিন থেকে হুগলিবাসী আজকের দিনটার জন্য অপেক্ষা করছিল। নীল চক্র কখন হোম যাগের মাধ্যমে স্থাপন করা হবে। এই শ্রীরামপুর মহেশের প্রধান সেবায়িত ইয়াল অধিকারী তত্ত্বাবধানে আজ 10 জন ব্রাহ্মণের দ্বারা সারাদিন হোম যজ্ঞের মাধ্যমে এবং পরে কৃষ্ণের উচ্চ কণ্ঠের নাম নিয়ে নীলচক্র স্থাপন করলেন পুরোহিতদের মাধ্যমে। আজ ভক্তদের ভিড় ছিল দেখার মতন। সকলেই আজ হরিনাম উচ্চ কণ্ঠে নাম নিয়ে তারা প্রভু জগন্নাথ দেবের কাছে গান গাইতে লাগলেন। আর একদিকে এই নীল চক্রকে 10 জন ব্রাহ্মণ হোম যজ্ঞের মাধ্যমে শক্তি বাড়িয়ে দিলেন। আমরা একবার শুনে নেব যখন সেই নীল চক্র মন্দিরের উপরে উঠছে সেই সময় প্রধান সেবায়িত ইয়াল অধিকারী এই তেজস্বী নীল চক্র নিয়ে কি বললেন। চক্র সুদর্শন চক্রের পর নীলচক্র হুগলি জেলার শ্রীরামপুর মাসে সেই ওখানে হচ্ছে সমস্ত খারাপ জিনিস এই নীলচক্র কাটিয়ে দেবে। পুরীতে যেভাবে আছে ঠিক সেইভাবে নীলচক্র এখানে পুরীতে আছে সুদর্শন চক্র, এখানে নীলচক্র। সরাসরি দেখুন এই সৌভাগ্য যারাই দেখবে তারা সৌভাগ্য লাভ করবে। সরাসরি দেখুন দুর্লভ দৃশ্য। সরাসরি এই দুর্লভ দৃশ্য দেখুন যে নীলচক্র যেটা সুদর্শন চক্রের পরে নীলচক্র দুর্লভ, সেই দুর্লভ দৃশ্য দেখুন। Jai
আর কিছুক্ষণের মধ্যেই নীলচক্র স্থাপন হবে মায়ের জগন্নাথ মন্দিরের চূড়ায়। অশুভ শক্তির পরাজয়, শুভ শক্তির উদয়, সৃষ্টির পালন, দুষ্টের দমন। এই এত যে অরাজকতা চলছে আমাদের এই সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জুড়ে, এই নীলচক্র স্থাপনের মাধ্যমে বার্তা দিতে চাই সকলের যেন ভালো হয়, সকলে যেন মঙ্গলে থাকে। জগন্নাথ মহাপ্রভু সকলের মঙ্গল করুন। ওজন কত যদি বলা হয়? 83 কেজি ওজন, 8 ফুট 4 ইঞ্চি হচ্ছে হাইট আমাদের এই নীলচক্র। এই নীলচক্র এবং ছোট ছোট যে নীলচক্রগুলো আছে সেগুলো 3খানা, সেটা আমাদের নাট মন্দিরের চূড়ায়। দাদা, পুরীর পরে শ্রীরামপুর মায়ের কি বলবেন? ধ্বজা দেখা যাবে মন্দিরের উপর। অবশ্যই আমাদের আর কিছুক্ষণের মধ্যে যে নীলচক্র স্থাপন হবে, তারপরে আমাদের ধ্বজা উত্তোলন হবে এবং আজকে থেকেই শুরু হয়ে গেল আমাদের এই ধ্বজা উত্তোলন। আপনারা যেমন পুরীতে গিয়ে দেখেন যে প্রতিদিন বিকেলবেলা ধ্বজা উত্তোলন হয়, আমাদের মন্দিরের চূড়াতেও সেই ধ্বজা উত্তোলন হবে। হয়েছে গেল কি আজকে থেকেই? অবশ্যই ধ্বজা উত্তোলন হবে। এই ধ্বজা উত্তোলনের আপনারা যারা যারা মনের ইচ্ছা আছে ধ্বজা উত্তোলন করতে চান মায়ের জগন্নাথ মন্দিরের চূড়ায়, তারা সরাসরি এসে আমাদের ট্রাস্টি বোর্ডের অফিসে যোগাযোগ করবে। দাদা মাহেতে জগন্নাথ হবে না। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নসরতপুর অঞ্চলের কিশোরীগঞ্জে নদীর ভাঙন পর্যবেক্ষণ করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। জেলা শাসক আয়েশা রানী এ, ইরিগেশন ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারিং বিপ্লব রায় ও এসডিও শুভম আগরওয়াল।
দাঁড়ালে আর দাঁড়াবে না, যা স্রোত আছে। এটা হবে নাকি? বাঁকুড়া খাদড়া রাজ্য সড়কে যাত্রীবাহী বাস ও দুধ বহনকারী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুটি গাড়ির চালক সহ আহত বেশ কয়েকজন। পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুটি গাড়ির চালক সহ বেশ কয়েকজন। সেদিন সকালে ঘটনাটি ঘটে খাতড়া আদিবাসী কলেজের অদূরে। ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খাতড়া মহকুমা হাসপাতালে। আহত কারোরই তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এইখানে সকাল নাগাদ ওই বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কের উপরে কলেজের পাশে ডলফিন টেক্সটাইল কাছে একটা দুর্ঘটনা হয়। ওই পিকআপ ভ্যান, মিল্ক পিকআপ ভ্যান আর মা অম্বিকা বাসটার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। তো ওইখানে ক্ষয়ক্ষতি হয়েছে, হালকা গাড়িটা ক্ষয়ক্ষতি হয়েছে, গাড়িটা ভালো ক্ষয়ক্ষতি হয়েছে, মিল্ক ভ্যানটা। হ্যাঁ, গাছটা ওই যখন সংঘর্ষটা হয় তখন মিল্ক ভ্যানটা গাছে যেয়ে পর মেরেছে, গাছটা পুরো উল্টে গেছে। আহত মানে আপনার মিল্ক ভ্যানকে যে ড্রাইভার হেল্পার আছে তার একটু আঘাত লেগেছে,
এবং বাসেরও ড্রাইভারের একটু আঘাত লেগেছে। মানে বড় কিছু না? না, বড় দুর্ঘটনা একটা কিছু হয়নি, ওই গাড়ির ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ দুর্ঘটনায় ছিল, তো মিল্ক ভ্যানের গাড়িটা নিয়ে গেল। রাস্তা ফাঁকা এখন? হ্যাঁ, রাস্তা এখন ক্লিয়ার আছে। ভোরবেলায় হয়েছে? হ্যাঁ, ওই 5:30 নাগাদ। তখন কি যানজট হয়েছিল রাস্তায়? না, খুব একটা যানজট হয়নি তখন, মানে ফাঁকাই ছিল তখন। আমার নাম হচ্ছে রাকেশ রজক, সুপুর। এই এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখানে প্রাইভেট যাচ্ছিলাম আমি, দিয়ে তারপরে দেখলাম এখানে অ্যাক্সিডেন্ট সকালবেলায় মোটামুটি ওই 5:30 6টার দিকে হয়েছে। তো আমি রানিং করতে গেছিলাম সকালবেলায়, ওদিকে মাঠে রানিং করতে গেছিলাম। তারপর দেখছি বাবা মা বাড়ির থেকে বলছে যে বলছে বিরাট আওয়াজ করলো, হয়তো বাস উল্টেছে, মানে যখন ধাক্কা খেয়েছে গাছটা বড় উল্টিয়ে দিয়েছে, বড় গাছ যখন ধাক্কা খেয়েছে তখন বিরাট আওয়াজ। আমাদের গ্রাম প্রায় এখান থেকে 5 কিলোমিটার দূরে, তো ওই অদূর পর্যন্ত আওয়াজ গেছে, শব্দ গেছে। দিয়ে বাবা আমাকে বললো, দিয়ে তারপর আমি এদিকে এলাম, প্রাইভেট ছিল আমার, এমন এলাম এদিকে, দেখছি এরকম অবস্থা। এই একটা দুধ গাড়ি মিল্ক ভ্যান আর একটা বাস, এই বাসটা অম্বিকা নাম বাসটাতে। কতজন আহত হয়েছে? আহত ওই মোটামুটি আহত প্রায় কারো কিছু হয়নি বললেই চলে, সবাই বেঁচে গেছে, কোনো অসুবিধা নেই, সেরকম কিছু হয়নি, সবাই মানে খুব নিরাপদে নেমে গেছে। আর চালকেরও কোনো অসুবিধা হয়নি, সবাই ঠিক আছে এখন আপাতত। রাস্তা থেকে সরানো হয়েছে গাড়ি? হ্যাঁ, রাস্তা থেকে গাড়িটা, একটি গাড়ি তো মানে রাস্তা থেকে সরানোর মতন অবস্থায় নেই, দুটি গাড়ি পুরো ড্যামেজ হয়ে গেছে, খুব ড্যামেজ হয়ে গেছে, রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে আর কি। কি শুনলে, কি করে হয়েছিল? এই ঘটনা ওই তোমার বাসটা আসছিল, বাসটা হচ্ছে প্রথম ডিপ করছিল এই সকালবেলায়, আর মিল্ক ভ্যানটা পুরো বাঁকুড়ার দিকে থেকে খাদড়ার দিকে খুব স্পিডে যাচ্ছিল। হ্যাঁ, মুখোমুখি ধাক্কা গেছে প্রথম, মানে দুটো গাড়ির এই ডান দিকটা লেগে গেছে। হ্যাঁ, পুলিশ এসেছে, সকালবেলা এসেছিলো, এখনও এসেছিলো, আবার আগে দাঁড়িয়ে আছে পুলিশ। হ্যাঁ বলুন। আমার নাম রাহুল বাউরি। বিজেপি মুক্ত হলো কুমারগঞ্জ পশ্চিম বুথ। দিনহাটা 2 নম্বর ব্লকের তৃণমূলের শক্তি বৃদ্ধি। 2 নম্বর দিনহাটা ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের নেতৃত্বে নাজিরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ পশ্চিম বুথে এক বড়সড় রাজনৈতিক পট পরিবর্তন হলো। এই বুথের সমস্ত সক্রিয় বিজেপি কর্মীরা, যার মধ্যে বুথ সভাপতি, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য এবং অন্যান্য পদাধিকারীরাও ছিলেন। এই অনুষ্ঠানে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বুথ সভাপতি রতন বর্মন, দুলাল বর্মন। তো এই যে যোগদানটা আজকে হলো, আমার বিশ্বাস এই যোগদানের মধ্য দিয়ে আগামী দিনে এই যে কুমারগঞ্জে আমাদের যে দুটো বুথ, এই বুথে আগামী দিনে বিজেপির আর কোনো সংগঠন বলে কিছু থাকলো না, এবং বলতে গেলে বিরোধী শূন্য এই 2 বুথে আমরা আগামী বিধানসভা নির্বাচনে আমরা জয়লাভ করতে পারবো। কোন দল করছি সেটা বলবো না আমি আজকের থেকে তৃণমূল পার্টিতে যোগদান করলাম, এবং সবার সহযোগিতা নিয়ে আমি আগামী দিনে আমাদের যে বুথটা আছে সেই বুথটাকে আমরা বিজেপি বাম মুক্ত করব, এটুকু আমি কথা বলব। জয় বাংলা, জয় বাংলা। কুমারগঞ্জ পশ্চিম বুথে এই এলাকাটায়, বিশেষ করে এই চত্বর, একটা বিজেপির একটা শক্ত ঘাঁটি ছিল। আমরা এই এলাকায় যারা বিজেপি যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলে এই এলাকার সমস্ত বিজেপি কর্মী আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, এবং এর মধ্যে দায়িত্বপ্রাপ্ত দুলাল বর্মন সক্রিয় কর্মী, আমাদের বিনয় বর্মন একজন আছেন যিনি একসময় পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন এবং বিজেপির একজন সক্রিয় কর্মী ছিলেন, তিনিও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এবং এই যোগদানের মধ্য দিয়ে আমরা এইটুকু বলতে পারি, বুথ সভাপতি রতন বর্মন, দুলাল বর্মন। তো এই যে যোগদানটা আজকে হলো, আমার বিশ্বাস এই যোগদানের মধ্য দিয়ে আগামী দিনে এই কুমারগঞ্জে আমাদের যে দুটো বুথ, এই বুথে আগামী দিনে বিজেপির আর কোনো সংগঠন বলে কিছু থাকলো না, এবং বলতে গেলে বিরোধী শূন্য এই 2 বুথে আমরা আগামী
বিধানসভা নির্বাচন আমরা জয়লাভ করতে পারবো। বিজেপি এখন আমাকে ভালো লাগে না, ওদের আইন কানুন অন্যরকম, তাই বিজেপি ছেড়ে এখন আমি টিএমসি হয়ে জোরদার ভাবে কাজ করি। নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনের পার্সেল বগি থেকে বিপুল পরিমাণে গাঁজা, সুপারি ও কাঠ উদ্ধার, ড্রাইভার এবং গার্ড পলাতক। আসাম থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ছিল সেটিং, সে নিয়ে কিন্তু সম্ভব রেলের যে পার্সেল বগি রয়েছে সেই পার্সেল বগিতে কীভাবে সম্ভব, তাহলে সম্পূর্ণটাই কি সেটিং ছিল? আপনাদের কি মতামত? তারা জিআরপি যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন, এসওজির যে টিম তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। ধীরে ধীরে সেই সমস্ত যে আমাদের এখানে শুভাশিস পাল যেমনটা বলেছেন যে পুষ্পা 3, কিন্তু আপনারা জানেন কি পুষ্পাতে আমরা যেভাবে দেখেছি যে অবৈধভাবে যেভাবে মালগুলো পাচার করা হচ্ছিল বিভিন্ন কায়দায় বিভিন্ন পদ্ধতি, দেখা যাচ্ছে যে ট্রেনের ভেতরে কিন্তু ঠিক একইভাবে যে পার্সেল বক্স সুপারির বস্তা গাঁজা, তবে কিভাবে সম্ভব এটা সেটিং ছাড়া কিভাবে মিক্স আছে ছোট দা ছেড়ে দাও। ये कोई सार्च एंड सीजर टीम বস্তার মধ্যে গাঁজা আছে। কে আপনি কি আছেন? কে ভাই? এটা কি গাঁজা না? না, এটা হচ্ছে এই পাতা। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ এক চাঞ্চল্যকর তল্লাশি অভিযান চালায় মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি বেসরকারি হোটেলে। থানার আইসির নেতৃত্বে চালানো এই অভিযানে মধুচক্রের আসর ভেঙে দেয় পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে 2 জন মহিলা এবং আটক করা হয়েছে 1 জন পুলিশকে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার অন্তর্গত এলাকায়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত হোটেল মালিক পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানিয়েছে। ঘটনার বিষয়ে দুপুরে 2টি সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান থানার এক উচ্চপদস্থ কর্মকর্তা। পুলিশ জানিয়েছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে। কালকে রাত্রে একটা খবর আসতো, তারপর अराउंड 9টার সময় মুর্শিদাবাদ পুলিশ টিম আন্ডার দ্য গাইডেন্স অফ আইসি মুর্শিদাবাদ একটা হোটেল নেম হোটেল এম হাউস ওখানে রেড করা হয়েছে। ওখান থেকে 2টো মেয়েকে রেস্কিউ করা হয়েছে और তাদেরকে ওখানে প্রস্টিটিউশন পারপাসে রাখা হয়েছে এবং হোটেল সার্চ করার পর ওখান থেকে প্রচুর মাত্রা में कॉन्ट्रासेप्टिव मटेरियल, बियर बॉटल्स और अन्य जिनिस पत्र सीज करा হয়েছে এবং একটা কাস্টমার কে अरेस्ट करा হয়েছে।
स्टेशन रोड मुर्शिदाबाद। 10 দিনের পিসি পিরিয়ড দেওয়া হয়েছে একজন, একজন কাস্টমার আগে আছে, দুজন মেয়েকে রেস্কিউ করা হয়েছে। কাস্টমারের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, হরিয়ার পাড়া পিএস। নাম হচ্ছে সাবির শেখ। মালিকদের পাওয়া যায়নি, কিন্তু আমি চেষ্টা করব তাড়াতাড়ি ওনাকে অ্যারেস্ট করব। গঙ্গা পুজোর আরাধনায় মেতে উঠল গোটা জিয়াগঞ্জ। কথিত আছে এই দিনে মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে এসেছিলেন, তারপর থেকেই সলিল ধারা হয়ে বয়ে চলেছে এই ধারাধামে। আর এই গঙ্গা বক্ষে যাদের কাজ, অর্থাৎ মৎস্যজীবী থেকে ফেরিঘাটওয়ালা, সকলেই গঙ্গাকে আঁকড়ে ধরেই তাদের জীবিকা নির্বাহ করে চলেছে। তাই মা গঙ্গার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে ভক্তি ভরে প্রতি বছরের মতো সুসজ্জিত মণ্ডপের দ্বারা মা গঙ্গার মূর্তি নির্মাণ করে সকাল থেকেই চলে পূজা পাঠ। বহু দূর দূরান্ত থেকে গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকার সকল স্তরের মানুষ পূর্ণ লাভের উদ্দেশ্যে গঙ্গায় পুজো পাঠের মধ্য দিয়ে গঙ্গা স্নান সারার পর করজ জোড়ে প্রণাম করেন মা গঙ্গার উদ্দেশ্যে। বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসার কারণে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয় বেশ কিছু উদ্যোগ, যেমন গঙ্গার পাড়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গঙ্গার ঘাটগুলিকে সংস্কার করা, বিভিন্ন রকম সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক। আজকের দিনকে বিশেষ মান্যতা দিয়ে আরতি মঞ্চের উপরে বিশেষভাবে গঙ্গা আরতি প্রদর্শন থাকছে, সকলের মধ্যে প্রসাদ বিতরণ। পৌরসভার সাথে যৌথভাবে প্রশাসনের তৎপরতাও থাকে চোখে পড়ার মতো। পুণ্য লাভের উদ্দেশ্যে গঙ্গা স্নানে এসে কোনো রকম আপত্তিকর ঘটনা যেন না ঘটে, সেদিকেও কড়া নজর রেখেছে জিয়াগঞ্জ পুলিশ প্রশাসন। अच्छा वो चेयर पे खाली खाली करे भांगा चेयर चाहिए रे रेजिस्ट करने रे और भी बैंक से करके ना क्या Krishnendu presents বাইরে থেকে কিন্তু হাজার হাজার লোক মানুষ আসছেন গঙ্গা স্নানের জন্য এবং পুজো পাঠের জন্য, তার জন্য পৌরসভার উদ্যোগ তৈরি আজকে গঙ্গা পুজো এমনি আমাদের যারা লোকাল যারা শহরের মানুষ তারা তো গঙ্গায় আসছেনই, তার সঙ্গে সঙ্গে বাইরের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি
বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা এই গঙ্গা স্নানের জন্য আসছে। প্রত্যেকটা ঘাট যেগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মানুষকে সচেতন করা এবং তারা যাতে এই গঙ্গা স্নান, গঙ্গা পুজোর দিন যে গঙ্গা স্নান সেটা করতে পারে। আমাদের এই ঘাটগুলোতে আমাদের যে কোঅপারেটিভ আছে, যারা ঘাটের মাঝিরা আছেন, তারা গঙ্গা পুজোর আয়োজন করে, তার সঙ্গে আমাদের সন্ধ্যা আরতি আছে। সব মিলিয়ে প্রচুর মানুষ সকাল থেকে স্নান করছে এবং এটা সারাদিন ব্যাপী চলবে। প্রশাসনের তরফ থেকে প্রচুর পুলিশ ওখানে মোতায়েন করা আছে এবং আমাদেরও যারা কর্মীরা আছে পৌরসভা, তারাও ওখানে আছে। সার্বিকভাবে এই গঙ্গা স্নান যেন সুষ্ঠুভাবে হয় এবং গঙ্গা পুজো যেন সুষ্ঠুভাবে হয় সেটা আমরা চেষ্টা করছি। এবং আমাদের যেটা পরিকল্পনা আছে, বিভিন্ন সময় গঙ্গায় স্নান করতে গিয়ে যে অ্যাক্সিডেন্ট গুলো ঘটে সেগুলো নিয়ে যাতে একটা ব্যারিকেড করে দেওয়া যায় গঙ্গার মধ্যে, সেটারও আমাদের চিন্তা ভাবনা আছে। যে প্রতিমা বিসর্জনের জন্য আলাদা ঘাট তৈরি করা, স্নানের জন্য নির্দিষ্ট কিছু ঘাট, এখন গোটা শহরের এপার ওপার দুই পার জুড়ে ঘাট আছে। এবার যে যেখানে নেমে যাচ্ছে সেটা সব জায়গায় তো সম্ভব না, কিন্তু আমরা নির্দিষ্টভাবে কিছু ঘাট আমরা চিহ্নিত করে সেই ঘাট যাতে ব্যারিকেড করে দেওয়া হয়, স্নান করতে পারে, তার ব্যবস্থা আমরা আগামী দিনে করবো। তার একটা প্রসেসের মধ্যে আমরা আছি, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যে স্নানটাও যেমন মানুষ করতে পারে, সুরক্ষিত যেন থাকে, এটা নিয়ে কাজ করছি। সন্ধ্যা আরতিতে আমাদের প্রতিদিনই হয়। আজকে একটু বড় আকারে মানে প্রচুর প্রসাদের অ্যারেঞ্জমেন্ট করা আছে, যেহেতু প্রচুর মানুষ সেখানে ভিড় হবে, সেটা আজকে আরো একটু বড় করে এই সন্ধ্যা আরতি করা হচ্ছে। তো সন্ধ্যা আরতি আমাদের প্রতিদিন একইভাবে চলছে এবং আগামী দিনে সন্ধ্যা আরতি চলবে। আরতিতে প্রচুর মানুষ আসে, শুধু আমাদের এখানকার মানুষ না, বাইরে থেকে প্রচুর মানুষ আসে এবং অনেক জায়গায় আমাদের যে পুরোহিতরা এই গঙ্গা আরতিটা করে, অনেক জায়গা থেকে আমাদের ডাক আসে যে তারা এই গঙ্গা আরতি করতে চায়, তাদেরকে আমাদের যে টিমটা আছে সেই টিমটাকে পাঠানোর জন্য তারা বলে। আমরা বিভিন্ন ক্ষেত্রে হয়তো ফাঁকা থাকলে সেভাবে আমরা সেই ক্ষেত্রে পাঠাই। সার্বিকভাবে সব দিক দিয়ে পৌরসভা কিন্তু কাজ করছে। এখানে গঙ্গা পুজো ধরেন আমরা যখন 81 সাল থেকে করছি আর কি, আমরা যখন হাত নৌকা গুলো চালাতাম তখন আমরা যে তিনজন আছি, তিনজনই কিন্তু ছোট থেকে এই নৌকাই চালাই আর কি। তখন আমাদের ঘাট ছিল না, তখন থেকেই নৌকা চালাই, তখন থেকেই মানে এই গঙ্গা পুজোটা আমরা স্টার্টিং করি আর কি। তখন প্রথমে করি আমরা পালের চালাটা নিয়ে, আমরা যে নৌকা যখন পাল থাকতো তখন তো আমাদের পয়সা নাই হতো, ওই জন্য পালের চালাটা নিয়ে গঙ্গা পুজোটা করতাম। মেন উদ্দেশ্য হচ্ছে আমরা একটা গঙ্গার উপরেই চলি না, চলার জন্য এইটাই আমাদের রুটি রোজগার আর কি। আমাদের এইটাই কিন্তু আমাদের রুটি রোজগার, এইটা এখান থেকেই আমাদের ইনকাম, পেটটা চলে। এই জন্য আমরা মা গঙ্গাকে মানি। মানে কি হয় আজকের পুজোতে, কি কি থাকে? আজকের পুজোতে যখন সকাল থেকে এই যে সব আয়োজন চলছে, এরকম অনেক দূর দূর থেকে লোক আছে, ওই রাড়ের ওই দিক থেকে আসে সব, ওই পরে যারা আছে তারা এখানে রাজমহল থেকে আসে পুজো। বাগদর আমইপাড়া তো থাকে, ওদিকে ওই বরবরিয়া ঘোষটা আছে, তাও আছে, বড় বাথানে তাও আছে। আচ্ছা, সন্ধ্যেবেলায় গঙ্গা আরতির ব্যাপার থাকে। আরতি বলতে ওটা তো আমাদের এখানে তো পুজো হয়, আমাদের 3 বার পুজো হয়। ধরেন এই যে এখন পুজো হয়ে যাবে, সন্ধ্যার সময় আরতি হবে। আপনাদের 3 দিন থাকে, 3 দিন সকালে পুজো হয়, সন্ধ্যার দিকে আরতি হয়। প্রসাদ বলতে আমাদের ফল ফুলি এইসবই থাকে। আজকে যেরকম একটা প্রসাদই থাকে, মানে কিছু অল্প সহজে অল্প পায়েস ইত্যাদি একটা, মানে মায়ের কাছে যা ভোগটা লাগে এটা আমরা সবটাই করি অল্প। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অজিত বিশ্বাস। আমি এখন আগে ছিলাম, আমি সম্পাদক ছিলাম, এখন আমি গিয়ে অন্য জনের সম্পাদক আছে, ওর নাম হচ্ছে রূপ কুমার সরকার, এই সম্পাদক। আমি প্রাপ্য মাঝি। হিন্দু হৃদয় সম্রাট উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী যোগী আদিত্যনাথ মহাশয়ের জন্মদিন পালন করা হলো পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপি সহ সভাপতি মাননীয় শ্রী সুভাষ গোস্বামী মহাশয়, ডালখোলা শহর মণ্ডলের প্রাক্তন
সভাপতি ভজন দে মহাশয়, ডালখোলার বরিষ্ঠ মনোরঞ্জন বিশ্বাস মহাশয় ও ডালখোলা শহর একনিষ্ঠ কার্যকর্তা শ্রীকৃষ্ণ ঢালি মহাশয় ও অন্যান্য কার্যকর্তা ও নেতৃত্ব বৃন্দ। हमेशा एक अच्छी जगह में जाए। और हम लोग जो जिस आज भारतवर्ष में रहते हैं, ये एक अखंड भारत था जहाँ हिंदुओं की संख्या सबसे ज़्यादा थी। उसी काल से ही इनका ये प्रचलन रहा है, ये प्रयास रहा है कि ये समाज वो फिर से एक बार ये अखंड भारत बने और ये अखंड भारत में हिंदुत्व का परचम लहरा। तो इनके जन्मदिन की हार्दिक शुभकामनाएं देते हैं और आप सभी को धन्यवाद देता हूं कि इनके जन्मदिन में आप लोग सबको आए, इनको हार्दिक शुभकामनाएं देने के लिए मैं आप सभी का धन्यवाद करके मैं अपना वक्तव्य यही खत्म करता हूं। धन्यवाद। একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমরা নির্বাচিত করে নিয়ে আসব আগামী দিনের সোনার বাংলার সাম্রাজ্য প্রতিষ্ঠিত করবার জন্য, যিনি যোগীজিকে অনুসরণ করে এই বাংলাকে সোনার বাংলা তৈরি করবে এবং তার মতনই প্রসিদ্ধ লাভ করবে। যেমন ভারতবর্ষের উজ্জ্বল নক্ষত্র যোগীজি, যার নাম যোগী আদিত্যনাথ এবং তার অন্য নাম ওর চাইতেও বেশি জনপ্রিয়, যেটা হলো বুলডোজার বাবা। তো সবাই মিলে একবার বলবো, বুলডোজার বাবা কি জয়, বুলডোজার বাবা কি জয়, বুলডোজার বাবা কি জয়। ধন্যবাদ, নমস্কার। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। जोगी जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, जोगी जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, जोगी जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। हिंदू हृदय सम्राट जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, हिंदू हृदय सम्राट जोगी जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। जोगी जी जिंदाबाद, जोगी जी जिंदाबाद, जोगी जी जिंदाबाद। की जय, जोगी आदित्यनाथ की जय, भारत में श्री राम जय श्री राम। जय जोगी जी सुस्वागतम स्वागतम स्वागतम, जोगी जी सुस्वागतम स्वागतम, जोगी जी सुस्वागतम स्वागतम स्वागतम। हिंदू हृदय सम्राट गुजरातेर मुख्यमंत्री, उत्तर प्रदेशेर मुख्यमंत्री যোগী জিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এবং উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের এই শুভ জন্মদিনে দু চারটি কথা। আমরা ওনাকে হিন্দু হৃদয় সম্মান করি, কারণ উনি ছোটোবেলা থেকেই হিন্দুদের জন্য প্রচুর কিছু করে গেছেন। আর পূর্ববর্তী বক্তারা তার বিস্তারিত ব্যাখ্যা করেছেন, আমি সেখানে যাচ্ছি না। আমরা আমাদের সমাজে কথা বলতে চাই। আমাদের সমাজে আজকে আমাদের অন্য জাতির লোককে যদি আমরা কখনো একটা চর মেরে দিই কোনো অন্যায় কাজ করার জন্যে, সরাসরি বলি মুসলিমদের যদি কোনো ছেলেকে একটা চর মেরে দেওয়া যায়, তাহলে সে সেখানে কিছু করুক না করুক, সে যে কিন্তু মসজিদে গিয়ে জুম্মা নামাজের দিনে বলবে আমাকে ওই লোক এইভাবে মেরেছে, হ্যাঁ যে কারণে হোক মেরেছে। পরের দিন দেখা যায় 2000 লোক লাঠিসক্কা নিয়ে তারা এসে হিন্দুদের উপর আক্রমণ শুরু করে দিচ্ছে। কিন্তু আমরা যখন যদি কারোর কোথাও মার খাই, সেখানে কিন্তু আমাদের পশ্চিমবাংলার যে অবস্থা, কোথাও বলার জায়গা নেই যে অমুক জায়গায় যেয়ে বললে তারা এসে হেল্প করবে, হয় কৈফিয়ত চাইবে। বর্তমানে আমাদের যা পরিস্থিতি আছে, তাহলে বলবে যদি হেল্প করতে চায় বলে সেখানে সোশ্যাল মিডিয়া আসবে। তো প্রশ্ন সোশ্যাল মিডিয়া আসবে কিনা জিজ্ঞেস করবে, হেল্প করার প্রশ্ন পড়ে। আবার কোথাও গেলে পুরোহিত গেলে পুরোহিত বলবে না, বলে আমাকে বলছো কেন। সংগঠনকে বললে সংগঠন বলবে
মিডিয়া চাই, আবার যদি অন্য কাউকে বিশ্বস্ত বন্ধুদের বলা যায় আপনি ওখানে গেছেন কেন? হিন্দুদের মধ্যে এই হলো সমস্যা যে আমরা আমাদের কথা কোথাও বলতে পারি না, যেখানে বললে আমার হয়ে আমার 5জন 10জন হিন্দু ভাই বা আমাদের সমাজের লোক একসময় সে তার প্রতিবাদ করবে, কিন্তু ওদের কিন্তু প্রতিবাদ করার জায়গা আছে। আমাদেরও উচিত সেই জায়গা তৈরি করা। এই যোগী জন্মদিনের দিন আমাদের শপথ নেওয়া উচিত যে আমরা এমন কোনো জায়গা তৈরি করব যেখানে আমরা অসম্মানিত হলে আমরা যেন ডাকলে সেই সংগঠন সঙ্গে সঙ্গে আমাদের তার প্রতিবাদ করে। এটা না করলে আগামী দিনে ভারতবর্ষে যখন পাকিস্তান তৈরি হয় স্বাধীনতা পরে, তখন যে সমস্ত মুসলমান ভাইরা আন্দোলন করেছে পাকিস্তানের জন্য, তারা কিন্তু বেশিরভাগ ছিল উত্তরপ্রদেশের মুসলমান। কিন্তু যখন পাকিস্তান তৈরি হয়ে গেল, হিন্দুস্তান থেকে সেই উত্তরপ্রদেশের মুসলমানরা বা বিভিন্ন জায়গায় মুসলমানরা কিন্তু পাকিস্তান চলে যায়নি, তারা কিন্তু ভারতবর্ষ থেকে গেছে। এবং তাদের ক্ষেত্রে দেখাচ্ছে একটা লোক বিয়ে করার পরে 4টা 5টা 7টা বাচ্চা হচ্ছে, এবং তাদের বাচ্চা তৈরি করার পরে তাদের বাচ্চারা 4-5 7টা বাচ্চা তৈরি করছে। 4 সঙ্গে 5 বছর 20 বছর পর 80 হয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে সংখ্যায় পিছিয়ে যাচ্ছি। श्री योगी आदित्यनाथ जी का जन्मदिन के उपलक्ष्य में आज हम लोग यहाँ पर एकत्रित हुए हैं। तो हम लोग जिस तरह जानते हैं आज योगी आदित्यनाथ जी का 53वां वर्ष है, जो इसी उपलक्ष्य में ये 53वां जन्मदिन उनका हम लोग यहाँ मनाने के लिए एकत्रित हैं। दूसरी, जो हम लोग इनको हिंदू हृदय सम्राट जो कहते हैं, वो क्यों कहते हैं? क्योंकि हर हिंदुओं के लिए ये अपने बाल्यकाल के जीवन से ही हिंदुओं के लिए ही अपना जीवन को तैयार किया था। जो आज ये राजनीतिक स्तर में है, ये पहले सामाजिक स्तर में भी सिर्फ हिंदू के लिए ही काम करता था। हिंदुत्व को अपना किस तरह हिंदुत्व का परचम लहराना है, किस तरह से हिंदू साम्राज्य को आगे लेकर के जाना है, इस विवेक के बारे में ये हमेशा शुरू से ही ये रहे हैं। इनके बचपन से ही ये एक आग्रहता रही है कि हमारा हिंदू समाज हमेशा एक अच्छी जगह में जाए। और हम लोग जो जिस आज भारतवर्ष में रहते हैं, ये एक अखंड भारत था जहाँ हिंदुओं की संख्या सबसे ज़्यादा थी। उसी काल से ही इनका ये प्रचलन रहा है, ये प्रयास रहा है कि ये समाज वो फिर से एक बार ये अखंड भारत बने और ये अखंड भारत में हिंदुत्व का परचम लहरा। तो इनके जन्मदिन की हार्दिक शुभकामनाएं देते हैं और आप सभी को धन्यवाद देता हूं कि इनके जन्मदिन में आप लोग सबको आए, इनको हार्दिक शुभकामनाएं देने के लिए मैं आप सभी का धन्यवाद करके मैं अपना वक्तव्य यही खत्म करता हूँ। ঝাড়গ্রাম ব্লকের সাপধারা অঞ্চলের গাজন মেলার উদ্বোধনী অনুষ্ঠান। এই বর্ণময় মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রজ্বলিত করবেন। এখন প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় অজিত মাহাতো মহোদয়। তো সকলেই আসুন, প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় অজিত মাহাতো মহোদয় আমাদের এই মন্দির প্রাঙ্গণে। ঝাড়গ্রাম জেলার অন্যতম সমাজশ্রী মাননীয় অজিত মাহাতো মহোদয় ও নরেন মাহাতো মহোদয়। আমরা প্রথমে যে অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন আমরা মাননীয় অজিত মাহাতো মহোদয় এবং নরেন মাহাতো মহোদয় উপস্থিত হয়েছেন, আমাদের পরমহলে আমরা বলতে চাইছি। কোচবিহার কোতোয়ালি থানায় আত্মসমর্পণকারী 16 জন বাংলাদেশিকে আদালতে তুলল পুলিশ। শুক্রবার দুপুর 1টা নাগাদ কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ এই 16 জন বাংলাদেশিকে নিয়ে
প্রথমে মেডিকেল কলেজে যায়, সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং পরবর্তীতে তাদের আদালতে তোলা হলে বিচারক তাদের মধ্যে দুজনকে 10 দিনের পুলিশ রিমান্ড ও বাকিদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। এ বিষয়ে কি জানাচ্ছেন সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন, তা শুনুন। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে ভদ্রেশ্বর থানায় বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি উত্তেজনা। ভদ্রেশ্বর গেট বাজার থেকে মিছিল করে ভদ্রেশ্বর থানা পর্যন্ত যায় বিজেপি কর্মীরা। দুপুর 12টা নাগাদ মিছিল থানার সামনে যেতেই পুলিশ থানার গেট আটকে দেয়, আর এই গেট আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভ চলতে থাকে। পরে বিজেপির কয়েকজন প্রতিনিধি আইসিকে স্মারকলিপি দিতে যায়। বিজেপির হুগলি সম্পাদক সুরেশ সাউ বলেন, অনুব্রত মণ্ডল একজন পুলিশ অফিসারকে যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ করে, তাকে এখনো পুলিশ গ্রেপ্তার করেনি। আমাদের দাবি কোমরে দড়ি পরিয়ে অনুব্রতকে গ্রেপ্তার করে জনসমক্ষ দিয়ে নিয়ে যেতে হবে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদ, চন্দননগর বিধানসভা এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধ করা, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয় বিক্ষোভের মধ্য দিয়ে। मातरम वंदे मातरम नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद। अरे ভেতরে যাও, ভেতরে চলো। भारत माता की भारत माता की भारत माता की भारत माता की। अरे অপদার্থ পুলিশ প্রশাসন বাংলা থেকে দূর হটো, অপদার্থ পুলিশ প্রশাসন বাংলা থেকে দূর হটো, অপদার্থ পুলিশ প্রশাসন বাংলা থেকে দূর হটো। আরে অনুব্রত সরকার, অনুব্রত সরকার, আরে দর্শনকারী সরকার, দর্শনকারী সরকার, দর্শনকারী সরকার, অনুব্রত সরকার, অনুব্রত সরকার, আরে অনুব্রত সরকার, আরে পুলিশ তুমি
মা বউকে নিয়ে একজন আইসিকে যেভাবে কুরুচিকর আক্রমণ করেছে অনুব্রত মণ্ডল, তাতে আমরা মনে করি সমাজের সকল নারী সমাজের মান সম্মান হানি হয়েছে। সমাজ দেখতে চায় এই অনুব্রত মণ্ডলকে পুলিশ যেন কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটিয়ে থানায় নিয়ে যায়। সুতরাং সেই মর্মেই আজকে আমাদের ভদ্রেশ্বর থানায় স্মারকলিপি প্রদান ছিল। পুলিশ চেষ্টা করেছে আমরা যেন এই স্মারকলিপি দিতে না পারি তাদের হাতে তুলে, কিন্তু পরবর্তীকালে পুলিশকে বেগ পেতে হয় এবং আমরা আজকে আমাদের স্মারকলিপি আইসির কাছে প্রদান করেছি। মানুষের যে দাবি রয়েছে এই অনুব্রত মণ্ডলকে রাস্তা দিয়ে এরকম কোমরে বেঁধে দড়ি বেঁধে থানায় নিয়ে যা, সেই দাবি আমাদেরও আছে। আমরা সেই মর্মেই আজকে স্মারকলিপি প্রদান করেছি। সুরেশ সাহু, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক। সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের সহযোগিতায় সেলফলেস আজকে আমরা সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট আপনারা জানেন সদা সর্বদা মানুষের কল্যাণে নিয়োজিত আমাদের সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের সহযোগিতায় ও সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও এমডব্লিউবি প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আজকে একটা বিশেষ কর্মসূচি নিয়েছিলাম, যে কর্মসূচিতে মানুষজনকে সচেতন করার বার্তা। সেই কর্মসূচির নাম হচ্ছে ডেঙ্গু সচেতনতা সবাই ঘরে থাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে, তখন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট প্রাকৃতিক মানুষকে সচেতন বার্তা দিলাম আর মানুষ বুঝে গেল সেটা নয়। আমরা তার পাশাপাশি মশারি বিতরণের একটা কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচিতে আমাদের একটাই বার্তা, নিজে সচেতন হন, অপরকে সচেতন রাখুন। এই বিষয়ে আমরা সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের যিনি সদা সর্বদা নিয়োজিত থাকেন তারও বক্তব্য আমরা শোনার চেষ্টা করব। মানুষের মনে জায়গা করেছে। উপস্থিত ছিলেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কেন্দ্রীয় সম্পাদক তথা কর্ণধার আরিফ হোসেন, চেয়ারম্যান ডাক্তার শাফিকুর ইসলাম, মানুষ দূর থেকে সমালোচনা করতে পারে, মানুষ দূর থেকে অনেক কথা বলতে পারে, কিন্তু কাজের গোড়ায় দাঁড়িয়ে দায়িত্ব সহকারে কাজ করে মানুষ এই পৃথিবীতে খুবই অভাব। তাই আমরা সেই কথা মাথায় রেখে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট দায়িত্ব মাথায় নিয়ে মানুষ পৌঁছে গেছে। আমাদের আজকের যে প্রোগ্রাম মশারি বিতরণ অর্থাৎ ডেঙ্গু প্রতিরোধ বা ডেঙ্গু সচেতনতা শিবির নিয়ে একটা র্যালিও ছিল। আমরা র্যালি সফল করলাম এবং আমরা 100 মানুষকে প্রায় আমরা মশারি বিতরণ করলাম এবং এর মধ্য দিয়ে আমরা মানুষকে একটাই বার্তা দিচ্ছি যে নিজের সুস্বাস্থ্য আপনারা নিজে ঠিক রাখুন, কারণ মশার কামড় অত্যন্ত ভয়ানক। সাপের কামড়ে হয়তো মানুষ তৎক্ষণাৎ মারা যায়, কিন্তু মশার কামড়ে মানুষ দিকে দিকে ধীরে ধীরে নিজে অবনতি হতে হতে একটা সময় বিপর্যয়গ্রস্ত হয়ে মারা যায়। তাই এই মারণ ব্যাধিকে প্রতিরোধ করার জন্য সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় আজকে আমরা মশারি বিতরণ করলাম প্রায় শতাধিক মানুষকে এবং আগামী দিনে আমাদের আরো এইরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলতেই থাকবে। আপনারা দেখেছেন আমরা প্রতি মাসে হট টাইম মানুষের সাথে থাকি, অসহায় মানুষের পাশে থাকি। আগামী দিনে মানুষের সুস্বাস্থ্য নিয়ে আরো ভালো ভালো আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প নিয়ে উপস্থিত হব। আপনারা নিশ্চিত এই বার্তাকে সম্প্রচার করবেন, কিন্তু মাথায় রাখবেন মানুষের কাজ করতে গেলে মানবিকতা লাগে, আর মানবিকতা তৈরি করতে হলে আপনাকে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের এক্সিকিউটিভ মেম্বার হতে হবে। ধন্যবাদ। এবারে আমরা বরণ করে নেব
আমাদের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টে খুব অনুগামী, খুব কাছের মানুষ। আমাদের প্রতিটা প্রোগ্রামে আমাদের সঙ্গে যে সবসময় সাথ দেন, আমাদের শফিকুল ইসলাম, ডক্টর শফিকুল ইসলামকে বরণ করে নেবে আমাদের ফুরকুনি। তখন তুমি এসে ফুরকুনি মুর্মু বরণ করে নেবে, আপনারা একটু হাততালি দিবেন। সেকেন্ড 20 সেকেন্ড করে না, ভিডিও নিয়ে না, ভিডিও চালাই। হ্যালো হ্যালো, আপনাদের আবারও জানাচ্ছি যে কর্মসূচিতে কিংবা আরসেলাদি পুষ্পাদি আমি নাম করেই বলছি, যদি কর্মসূচিতে দেখেন আমি উপস্থিত নই, সেই কর্মসূচিতে আপনারা যদি সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের নামে নমস্কার। যারা আমার সামনে বসেছেন, উপস্থিত আছেন, সবাই আমার নমস্কার, যতটুকু জোহার। ᱢᱤᱫᱵᱟᱨ ᱠᱟᱛᱷᱟᱧ ᱨᱚᱲᱟ, ᱵᱚᱞᱮ ᱡᱟᱹᱥᱛᱤ ᱠᱟᱛᱷᱟ ᱫᱚ ᱵᱟᱹᱧ ᱨᱚᱲᱟ, ᱯᱩᱥᱯᱟᱫᱤ ᱢᱟ ᱟᱭᱢᱟ ᱠᱤᱪᱷᱩ ᱨᱚᱲ ᱠᱮ, ᱤᱧ ᱫᱚ ᱡᱟᱜᱤᱧ ᱨᱚᱲᱟ। ᱵᱚᱞᱮᱧ ᱢᱮᱱᱫᱟ ᱛᱤᱦᱤᱧ ᱱᱚᱣᱟ ᱥᱚᱝᱜᱚᱴᱷᱚᱱ ᱨᱮᱵᱚᱱ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ ᱢᱤᱫᱴᱮᱱ ᱵᱤᱥᱚᱭ ᱞᱤᱭᱮ, ᱚᱠᱟ ᱫᱚ ᱢᱟᱱᱮ ᱢᱚশারি বিতরণ আর সিকড়ি খয় বাঁচার লাগি। যত হড় কো নোয়া মা বাড়াই গিয়া। শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার একটি ব্যস্ত বাজারে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে এখনো পর্যন্ত প্রায় 10টি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে একটি দোকানে ওয়েল্ডিং কাজ চলাকালীন হঠাৎ আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কিছুক্ষণের মধ্যেই বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4টি ইঞ্জিন। শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ। পাশাপাশি ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। দমকল কর্মীদের নিরলস প্রচেষ্টায় কিছু সময় পর আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাজারের এক অংশ পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ওয়েল্ডিং স্পার্ক থেকেই এই অগ্নিকাণ্ড হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মতে এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল ইলেকট্রনিক্স, গার্মেন্টস ও খাবারের দোকান। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আবারও সামনে এলো বাজার এলাকায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অভাব। প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।
पानी वेस्ट जाता है। খারাপ আছে দাদা, খারাপ আছে, খুব খারাপ। দমকল একটাই আছে এখনো, তখন থেকে একটাই আছে, কখনো আগুন লাগছে, 1 ঘন্টা হয়ে গেল। আগুনটা ওই যে পাশের দোকানে ওয়েল্ডিং করছিল তো, ওই জন্য লাগছে। হ্যাঁ, ওয়েল্ডিং করছিল মিস্ত্রিগুলা ভালো করে দেখে না, এই জন্য। এটা অনেক কিছু ছিল, খালি গ্লাস, মাটি, প্লাস্টিকের আইটেম ছিল। কতটা আতঙ্কে কাজ করছে? হ্যাঁ, কতটা আতঙ্ক রয়েছে? আতঙ্ক তো সবাই হয়ে গেছে, আমরা পাশাপাশি দোকান সবাই আতঙ্ক হয়ে গেছি। এখানে একটা দোকানে আগুন লাগলে দোকান বাঁচবে না তো, সবাই মরবে তো। ক্ষয়ক্ষতি হতো, কি বলবে? হ্যাঁ, এটা রাত্রেবেলা হলো, এটা রাত্রেবেলা হলে তো শেষ, আমরাও শেষ, রাত্রেবেলা হলে শেষ, সব বাজারে শেষ। এখন কি কয়টা দোকান নেবে? এখন থেকে আগুনের এখন তো মানে দুইটা দোকান, 2-3টা আমাদের দোকানে লাগছিল, আমরা তো জল দিয়ে বাঁচাইলাম। আমরা তো নিজেই অনেকক্ষণ জল দিছি, গাড়ি আসার আগে কত জল দিছি, অনেক জল দিছি। আপনার নাম? আমার নাম অপর্ণা বিশ্বাস। হ্যাঁ, আমরা হোটেল, এই জায়গাটার নাম বাংলা বাজার, চেকপোস্ট বাংলা বাজার। আমাদের দোকানে তো কোনো কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। দোকানে ছিলেন ওই সময়? না, আমার হাজবেন্ড ছিল, আমার দেওর ছিল। আচ্ছা, আমরা এখনই আসলাম বাড়ি থেকে খবর পাই। দোকানে মালপত্র সরিয়েছে? মালপত্র তো কিছু নাই এখন, আমরা তো কিছু বলতে পারতেছি না, এখন সরাইছে না কি হলো। সরাইতে পারে, কিন্তু আমরা ছিলাম না, এখনই আসলাম খবর পাই। 3:30 মন্ডল। না, আমাদের পাশ সামনের দোকানে। না, বলতে পারতেছি না। ওইটা হোটেল ছিল, যে দোকানে আগুন লাগছে ওই দোকানে হোটেল ছিল। আর এটা হচ্ছে সুরজ ছেত্রীর দোকান ছিল, হোটেল ছিল। সব কিছু এখানেই হতো। 3:30 বাংলা বাজার, ভক্তিনগর থানা। কিন্তু আমরা তো মানে এখানে খাচ্ছিলাম ভাত, ঠিক আছে, দেখি একবারে আগুন হয়ে গেছে। আর কিভাবে লাগছে আমি এটা বলতে পারতেছি না, ঠিক আছে। খাচ্ছিলাম, তারপর বাইর করলাম, আমরা বাড়ালাম, বাড়ার পর তারপর তেলান্ডা ছিল কতগুলো, তেলান্ডা সব বার করে ফেললাম, সফরে যখন বার করে ফেললাম এটুকু দেখলাম। তারপরে থানাকে ফোন করলাম, তখন আসলো, দল আসলো। কতটা আতঙ্ক কাজ করছে আপনার? হ্যাঁ, মানে কি বলবো, আর মানে ভাবছিলাম যে শেষই হয়ে যাচ্ছে, সব শেষই হয়ে যাচ্ছে। কিভাবে লাগলো ওটা তো আমি ঠিক বলতে পারতেছি না, কেন কি আমার দোকান বন্ধ ছিল। আমি গেছিলাম খাইতে, যখন আসি দেখি পুরো আগুন লাগে আছে উপরে। আর পাশে দোকানেও কাজ হচ্ছিল, ওয়েল্ডিং এরই কাজ চলতেছে, টিন লাগাচ্ছে। তারপর আমি আসি দেখেছি উপরে তলা পুরো আগুন লাগে আছে। আমি চেষ্টাও করলাম কিন্তু করতে পারলাম না, কেন কি পুরো জ্বলে গেছিল। আমার আছে গিফটের শপ আছে, বাসন আছে, কিচেন আইটেম আছে, ডিসপোজাল আইটেম আছে, সব শেষ হয়ে গেছে। সব হ্যাঁ, ওই তো ডিসপোজাল আইটেম, বাসন আছে, গিফট আইটেম আছে, সবই আইটেম ছিল, প্লাস্টিকের বাল্টিং ফাল্টিং ছিল, সবই ছিল। ছিল তো, আমি চেষ্টা করলাম তো, পারলাম না, কিচ্ছু পারলাম না, কেন কি আমি যখন উপরে চড়তেছিলাম পুরো আগুন লাগেছিল। পুরোই ক্ষতি হয়েছে, আপনি দেখতে পারতেছেন। বড় কথা, পুরোই বড়, আমার জন্য তো পুরোই বড় আছে স্যার, বড় ক্ষতি না, পুরোই বড়। আমার তো পুরো স্বপ্ন, এটা বড় ক্ষতি না, ফুললি বড়। ওটা এখন আমি হিসাব করতে পারতেছি না, কিন্তু সব শেষ হয়ে গেছে, আপনি দেখতেই পারতেছেন, সব শেষ হয়ে গেছে। সুরজ ছেত্রী। হ্যাঁ, এখন আগুন আয়ত্তে। ভক্তিনগর থানার পেছনে একটা বাংলা বাজার বলে একটা বাজার আছে, ওখানে একটা দোকানে আগুনের খবর পেয়ে দমকল আসে, ডাকগ্রাম থেকে, শিলিগুড়ি থেকে, ফুলবাড়ি থেকে আসে, এবং খুবই দ্রুত সহযোগিতা পেয়েছি আমরা পাবলিকের, পুলিশের, জেসিবি বোধহয় কর্পোরেশন থেকে সাহায্য করেছে, দিয়ে আমাদের মোটামুটি এখন একদমই কন্ট্রোল। বলতে বারবার একই প্রশ্ন দেওয়া যায়, আমার একই উত্তর, আমরা আগুন লাগার পরে আসি, তাই কারণটা বলতে পারবো না। বলতে পারবো না, ওটা তো আমরা পরে এসছি না, ওটা পরে ফরেন্সিক করবে পুলিশ ডিপার্টমেন্ট যদি করে।
এটা একটা ওই ইউজ এন্ড থ্রো ওই কাগজের বা প্লাস্টিকের ওই খাওয়ার প্লেট, প্লাস্টিকের গ্লাস, এইগুলো আর কি। হ্যাঁ, এগুলো ছিল, স্টোর ছিল। না না, ওগুলো পাবলিকের ভুলভাল কথাবার্তা, এটা কোনোদিন হয় না। আমরা সবসময় তৎপরের সঙ্গে থাকি, কারণ আমাদের জল তো গিয়েই ভরতে হবে। জল গিয়ে ভরে আমরা রেডি রাখি, কারণ আমাদের আগুনের খবর পেয়ে আমরা জল ভরবো, তারপর আসবে, এটা হতে পারে না। 3 বেলা আমাদের এগুলো রুটিন চেক হবে। রাজকন্যা বলছি, শিলিগুড়ি ফায়ার স্টেশন। জম্মু ও কাশ্মীরকে এক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বন্দে ভারত ট্রেন উদ্বোধন করে জম্মু এবং কাশ্মীরের মধ্যে সংযোগ স্থাপন করে দিলেন। শিলিগুড়ি নার্সিং হোম কিভাবে মানুষকে ঠকায় এবং মানুষকে ধাপ্পা দেয়, যিনি সেই ঠকেছেন তার মুখ দিয়ে। नहीं अभी आपने जो बोला आप फिर से बोल सकते हैं? क्या बोलेगा? नहीं, दवाई हम बाहर से नहीं ला सकते। नहीं, अभी आपने रूल्स बोले ना, जैसे यहाँ से लेना, दवाई लेना कंपलसरी है। रिकॉर्डिंग तो कर ही रहा हूँ मैं। नहीं, यहाँ से आप एक बता दीजिए कि यहाँ से दवाई लेना कंपलसरी है क्या? यहाँ से दवाई लेना नहीं कंपलसरी है क्या? अगर कोई दवाई ज्यादा होशियार मत बनिए बाबू, होशियारी का बात नहीं अंकल। जो दवाई मुझे बाहर 2000 में मिल रहा है, यहाँ पे मैं 5000 दे रहा हूँ उसका। 5000 यहाँ पे जो दूंगा मैं उसका। नहीं, जो दवाई 2000 का है उसका यहाँ पे मैं 5000 दूंगा। तो यहाँ पे कंपलसरी है क्या कि वो दवाई मैं यहाँ से लूँ? कंपलसरी है। आप बोल रहे हैं? हाँ, बोल रहे हैं। ठीक है, आप बोल दिए इतना। यही से लेना कंपलसरी है। किस हॉस्पिटल में हम लोग? बोलिए, क्या बोले? नहीं, पैरामाउंट हॉस्पिटल में हम लोग। यहाँ आपने ये कहा गया कि डॉक्टर ने जो भी दवाई लिखा जाता है, डॉक्टर जो दवाई लिखा दिया है, यही से लेना कंपलसरी है। नहीं, ऐसा लेना कंपलसरी है, कहीं पे लिखा हुआ है रूल, मुझे दिखा दीजिए। रूल नहीं है, ये मेरा सिस्टम है। आपका सिस्टम है कि हॉस्पिटल का सिस्टम है? वो तो आपका सिस्टम हो गया। अभी आपने कहा कि दवाई यही से लेना कंपलसरी है। आपको इच्छा से लेना नहीं, बिलिंग तो हो चुका है ऑलरेडी ना। और पेमेंट कर दीजिए, हो गया तो पेमेंट कर दीजिए। 2 मार्क्स लेने ना, जो आइटम 2000 का है वो 5000 लगाएंगे तो वो तो MRP से आप कर ले जाऊंगा। नहीं तो फिर यहाँ से दवाई लेना ही गलत बात हो गया ना सबके लिए। वो आपकी सोच है। डबल ट्रिपल रेट पे आप बेच रहे हो। तो बैंडेज दिखाइए, बैंडेज वो सॉफ्टलिन जरा दिखाइए। 10 रुपए का बैंडेज है। 10 का है, 20 का, 90 रुपए का आइटम लगता है आपको ये आइटम 90 रुपए का है आपको लगता है? और वाला दिखाइए, पॉली ट्रिपल लुमेन जरा दिखाइए। ये 5000 का आइटम है। 5000 और इसका MRP 2000 है। MRP नहीं, बाहर यही चीज 2000 में मिल रहा है और हॉस्पिटल कहता है कि यही से लेना कंपलसरी है। ये 5000 का आइटम है, 5000 का ही बिलिंग हुआ है मुझे। 0 डिस्काउंट। मैंने पूछा उनको, पोलाइटली पूछा डिस्काउंट कुछ हो सकता है क्या? नहीं, हमारे यहाँ डिस्काउंट नहीं होता। नहीं, ये तो वो तो आपका रूल है। बस ये था कि ये 90 रुपीज का आइटम है। ये मैंने अभी ऑनलाइन चेक किया, 225 रुपए में 50 पीस मिलता है। पेमेंट कर दो, ठीक। अभी मैं आपके फार्मेसी में गया था तो वहाँ पे बोला कि इसी हॉस्पिटल से दवाई लेना कंपलसरी है।
इसी मेडिकल शॉप से। मेरा काम है नहीं, उन्होंने बोला कि आपको दवाई यही से लेना पड़ेगा, आप बाहर से। अभी ये एक आइटम है 5022 का। अभी ये आइटम मुझे बाहर अगर पॉली ट्रिपल लुमेन, ओ अच्छा, ये सेंट्रल लाइन जो लगा है। हाँ 5000 का आइटम है। अब ये अगर आइटम मुझे बाहर सस्ता में मिलता तो मैं बाहर से परचेस नहीं कर सकता। इससे बात कीजिए। कौन है मैनेजमेंट, आप बुला सकते प्लीज? अभी तो देखिए जनरल मैनेजर नहीं है, आपको बात करा दूंगा। बाद में मतलब मैं कब तक वेट करूंगा? मुझे अपना डिस्चार्ज कराना था पेशेंट का। डिस्चार्ज आप करा लीजिए, आपको मैं बोल ही रहा हूँ, आप आईसीयू भी ले सकते नहीं, जब तक पेमेंट क्लियर नहीं करूंगा तब तक डिस्चार्ज नहीं होगा ना। तो पेमेंट ही करना है मुझे, उससे पहले एक बार क्या ट्रीटमेंट हुआ है क्या नहीं वो तो देखा जाए। तो मैं आप डॉक्टर से बात कीजिए इस बारे में। डॉक्टर जो समूह वो नहीं, दवाई ऑथराइज किया किसने, मैं पहले उनसे मिलना चाहता हूँ। अगर ऑथराइज किया गया है तो ये दवाई यहाँ पे लाया गया कि नहीं वो भी मुझे पता होना चाहिए। आईसीयू के इंचार्ज जो है, हाँ बुला लीजिए उनको एक बार। नहीं वो वहाँ पे अभी ऊपर गया, बोले ऊपर मत आइए, आप नीचे चले जाइए, ऐसा बोला उन्होंने। नहीं वीडियो ट्रीटमेंट करने आए हैं यहाँ पे। पेशेंट तो ट्रीटमेंट हो ही रहा है, हॉस्पिटल है तो वो तो आपका पेशेंट पॉइजन खा के आया ना। जी, जो भी है ट्रीटमेंट तो होता रहेगा। अब किसी का मजबूरी का फायदा उठाना वो भी तो ठीक नहीं है। मजबूरी किसकी? नहीं, अभी मुझे आपके फार्मासिस्ट ने कहा कि आपको दवाई यही से कंपलसरी। वो तो बोल रहे हॉस्पिटल के रूल्स है, मेरे पास वो भी वीडियो रिकॉर्ड पे है। अभी आप भी थे वहां पे, उन्होंने कहा कि नहीं, कि यहाँ से दवाई लेना पड़ेगा। एक बार जनरल मैनेजर को बुला लीजिए। आउट ऑफ स्टेशन है इसलिए नहीं, अभी सुबह तो बात हुआ मेरा उनसे, वो बोले थे। वो तो आरएमओ है। अच्छा, उनको बुला दीजिए एक बार। उन्होंने कहा था 4 दिन और आईसीयू में रखना पड़ेगा पेशेंट को, जबकि पेशेंट स्टेबल है। आपका जो डॉक्टर है वो डॉक्टर कौन है? जी नहीं, मैंने कहा उनको सुबह मुझे डिस्चार्ज आप करा सकते हैं जनरल वार्ड में। उन्होंने कहा कि नहीं अभी नहीं करा सकते और 4 दिन आईसीयू में रखना पड़ेगा। मैंने बोला फिर उनको कि कौन ऑथराइज कराएगा फिर ये? बोले कोई नहीं बोल सकता, कोई नहीं करा सकता। तब मैंने बोला कि मुझे डिस्चार्ज ही कराना है। फिर मैं जाके मेडिकल बिल जाके देख रहा हूँ, ये सारी दवाई तो मैं लेकर गया ही नहीं हूँ। ये दवाई लेकर आया कौन, मुझे वो जानना था। दवाई तो आप पेशेंट के रिलेटिव को बोलेंगे ना, ये दवाई लग रहा है ये नहीं लग रहा है, तो आप तो मुझे 10 लाख का बिल थमा देंगे।